আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত এবং বিপজ্জনক সংঘাত, যেটি মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সংঘটিত হচ্ছে। এক প্রান্তে আছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আক্রান্ত রাষ্ট্র হিসাবে আছে ইরান। এই যুদ্ধ শুধু এখন মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বকে প্রভাবিত করছে এবং এই যুদ্ধের কনসিকুয়েন্সেস অর্থাৎ ফলাফল হয়তোবা প্রভাবিত করবে ভবিষ্যৎ বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং জিও পলিটিক্যাল বিভিন্ন ইস্যুতে। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘর্ষে, যেটি আসলে একতরফাভাবে শুরু হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উপর্যুপরি হামলা চালিয়ে যাচ্ছে ইরানের সামরিক এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে। এর প্রত্যুত্তরে ইরানও হামলা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারাউন্ড 30 বেইজে এবং ইসরায়েলে তাদের ডিফেন্স টার্গেটগুলোতে। হতাহত দুই পক্ষই হচ্ছে। ইরানে এ পর্যন্ত প্রায় 200 লোক নিহত হয়েছে। ইসরায়েলের খবরটা সেভাবে বাহিরে জানা যাচ্ছে না, তারা একটু স্ট্রিক্টলি তারা সেন্সর করছে নিউজগুলোকে। বাট ইসরায়েলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিউজগুলো থেকে বোঝা যায়। তবে এই যুদ্ধটা শুরুর প্রথম দিকে, অর্থাৎ একটি ভেরি নন কনভেনশনাল কাজ করে বসে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা হয়তোবা ইতিহাসই বলবে এটা কতটা সঠিক ছিল অথবা ভুল ছিল এবং এটার ফলাফল কিভাবে ভবিষ্যতের রাজনীতিতে প্রভাব ফেলবে। সেটা হচ্ছে যুদ্ধের প্রথম দিনই প্রথম দুটো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে শহীদ করেন ইরানের বর্তমান ধর্মীয় এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী হাসাইনি খমিনি। তার দীর্ঘ রাজনৈতিক এবং ধর্মীয় নেতা হিসাবে তার যে ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটে এবং তার এই হঠাৎ মৃত্যু ইরানকে কিছুটা ট্রমার মধ্যে ফেলে দেয়। তবে ইরান সে ট্রমা গুছিয়ে এবং কাটিয়ে উঠতে পেরেছে এবং তারা তাদের যেই জবাব, অর্থাৎ তাদের যে মূল শক্তি, অর্থাৎ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অ্যান্ড ড্রোন, সেটি দিয়ে তারা তাদের জবাব দিচ্ছে এবং বর্তমানে এই যুদ্ধে তাদেরকে খুব একটা বলা যাবে না যে তারা খুব পিছিয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে এই যুদ্ধ কিন্তু এখন আর এই ২-৩টি দেশের মধ্যে সীমাবদ্ধ। আমি অলরেডি মেনশন করেছি যে মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গাগুলোতে ইরান অলরেডি আক্রমণ করা শুরু করেছে, যদিও সেগুলোকে তারা ইরান বলার চেষ্টা করছে এগুলো ডিফেন্স, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, কিন্তু সেই রাষ্ট্রগুলো তো আক্রান্ত হচ্ছে, তাদের ভূমিতে আক্রমণ করা হচ্ছে। কাতার, ইউএই, সৌদি আরব, কুয়েত, ইরাক, এই জায়গাগুলো আক্রান্ত হচ্ছে। বাহরাইনের একটি বেস ইরান সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ওমানেও হামলা করা হয়েছে। তো তার অর্থ হচ্ছে যে এই যুদ্ধটা আসলে এখন আর ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মধ্যপ্রাচ্যের সকল দেশগুলোর মধ্যে এই যুদ্ধটা এই মুহূর্তে চলমান। কিন্তু এই যুদ্ধের ফলাফল কিন্তু সারা পৃথিবীতেই পড়া শুরু করেছে। অর্থাৎ ইরান তার স্ট্র্যাটেজিক যেই জায়গাটা, অর্থাৎ যেটার মাধ্যমে ইরান সবসময় যুদ্ধে তার ট্রাম্প কার্ড দেখায়, ট্রাম্প কার্ড, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী কিন্তু ইরান বন্ধ করে দিয়েছে এবং যার প্রভাব সারা পৃথিবীতে পড়তে শুরু করেছে। তেলের দাম বাড়া শুরু করেছে এবং ইরানের আইআরজিসি হেড তিনি বলেছেন, আমাদের টার্গেট হচ্ছে $300 পার ব্যারেল। অর্থাৎ পৃথিবীতে একটা বলতে পারেন জ্বালানি তেলের মহামারী আসা শুরু করছে বলে। তো এরকম একটি ভেরি সিগনিফিক্যান্ট ওয়ার বা যুদ্ধ কি কারণে শুরু হলো? খামখেয়ালির কারণে নাকি কোনো দূরভিসন্ধি বা কোনো লং টার্ম প্ল্যানের মাধ্যমে হয়েছে? এটাই আমরা আমাদের এই ভিডিওটিতে বা আলোচনামূলক আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। তো আমরা আগেই বলেছি এখানে আসলে ৩টা পক্ষ, অর্থাৎ ইরান হচ্ছে ভিকটিম, তারা অ্যাটাকড হয়েছে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আমি চেষ্টা করব ৩টি পক্ষেরই কৌশল এবং তাদের উদ্দেশ্য কি এবং তারা লং টার্ম, শর্ট টার্ম কি রকমের গোলের চিন্তা করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে আমরা যারা যুদ্ধের বাহিরের রাষ্ট্রগুলো আছি, অর্থাৎ আমরা যুদ্ধের কোনো পক্ষেই অবস্থান করছি, আমরা কিভাবে এই যুদ্ধের দ্বারা প্রভাবিত, তার কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আমার কাছে প্রাপ্ত ডাটা এবং ইনফরমেশন। আপনারা আমার সাথে থাকুন। এটা কোনো প্রোপাগান্ডামূলক ভিডিও নয়, এটি পর্যালোচনামূলক ভিডিও। হয়তোবা আপনারা কিছুটা যুদ্ধের ফলাফল সম্পর্কে আন্দাজ করতে পারবেন। তাহলে চলুন আসল জায়গায় চলে যাই। তো আমরা বলেছি যে যুদ্ধের আসলে ৩টি পক্ষ, অর্থাৎ ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। আমার কথা হচ্ছে ইসরায়েল কেন এই যুদ্ধটা চাচ্ছে? ইসরায়েল যুদ্ধটা চায় আমরা সহজভাবে মনে করতে পারি যে অক্টোবর মাসে যেই হামলাটা হয়েছিল গাজা সীমান্তবর্তী কতগুলো খেবজুতে হামাসের দ্বারা, সেই হামলার আসলে ডোমিনো এফেক্ট হচ্ছে। হ্যাঁ, এটা সত্যি। আবার এটাও সত্যি ইসরায়েল এই যুদ্ধ গাজা হামলা না হলেও করত, কারণ ইসরায়েলের গাজা হামলা ইসরায়েল আসলে এক প্রকার হতেই দিয়েছে এবং হতে দিয়ে তারা আসলে যেটা করেছে, যুদ্ধ ঘটানোর একটা কারণ তারা
তৈরি করেছে। যাই হোক, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব। এই প্রভাব বিস্তার তো তারা নরমালি করতে পারবে না। স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো শান্তি বা সন্ধির সময় তো কেউ কোনো প্রভাব বিস্তার করতে পারে না। প্রভাব তৈরি করতে হয় যুদ্ধের মাধ্যমে। অর্থাৎ একটা বড় যুদ্ধ শেষ হয়, একটা রাষ্ট্রের প্রভাব তৈরি হয়, আরেকটা যুদ্ধের মাধ্যমে সে প্রভাবটিকে দমন করতে হয়, অথবা প্রভাব থেকে মুক্ত হতে হয়। এটি হচ্ছে রাজনীতির খেলা, রাজনীতির সাইড। পলিটিক্স অ্যান্ড ওয়ার্স পলিটিক্স, মানে এই ঘটনা ইতিহাসে বহুতবার ঘটেছে। ইসরায়েল তারই একটা পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করছে। ইসরায়েল আসলে কি চায়? ইসরায়েল চায় আসলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে তার আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করবে। অর্থাৎ ইসরায়েল যখন ইচ্ছা তখন তার প্রতিবেশীকে হামলা করবে এবং তার প্রতিবেশী সে হামলা মুখ বুজে সহ্য করবে। এরকমই ইসরায়েলের একটা প্রত্যাশা, বলতে পারেন মামাবাড়ির আবদার। হ্যাঁ, ইসরায়েল সবকিছু মামাবাড়ির আবদারই করে এবং সে মামাবাড়ির আবদার শেষ পর্যন্ত বাস্তবায়নও করতে পারে। দ্বিতীয় কি হতে পারে? দ্বিতীয় হতে পারে, ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়েছে আসলে একটি পলিটিক্যাল ফিলোসফিকে সামনে। এই ফিলোসফিটা হচ্ছে জায়নিস্ট। জায়নিস্ট ফিলোসফির বেজ লাইনটা হচ্ছে একটি স্বাধীন জুইশ রাষ্ট্র। এখন যারা জায়নিস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা কি সবাই খুব ধার্মিক জুইশ ছিলেন? অ্যান্সার হচ্ছে নো। তারা সবাই এথিস্ট, তারা কেউই ধার্মিক জুইশ। এবং সে সময়কার জায়নিস্ট মুভমেন্টটা যখন তৈরি হয় তখন সব রিলিজিয়াস জিউরা এই জায়নিস্ট আন্দোলনের বিরোধিতা করেছে। আমি জায়নিস্ট মুভমেন্ট নিয়ে একটা ভিডিও করব, আপনারা ভবিষ্যতে সেটা দেখলে অনেক কিছু হয়তো আন্দাজ করতে পারবেন। তো আমরা আসল জায়গায় চলে আসি। সে জায়নিস্ট রাষ্ট্রের উদ্দেশ্যটা হচ্ছে সারা পৃথিবীতে তাদের প্রতিষ্ঠা করা। তারা শুরু করেছে খুব ছোটভাবে, অর্থাৎ সুই হয়ে ঢুকছে, বের হবে অনেক বড় ফাল হয়ে। তো সেটা তাদের একটা প্ল্যান। তাদের কিভাবে তারা করতে পারে আমি ভবিষ্যতে এটা নিয়ে আরেকটা ভিডিও করব। এদের নিয়ে ভিডিও করে শেষ করা যাবে না, তো অনেক টপিক আছে, তো আপনারা দেখে হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারবেন। তো জায়নিস্টদের শর্ট টার্ম তাদের প্ল্যানটা কি, অর্থাৎ 50 বছর 100 বছরের তাদের প্ল্যান। আসলে তারা চাচ্ছে একটা গ্রেটার ইসরায়েল, অর্থাৎ যখন তারা মধ্যপ্রাচ্যে একটা এরকম বড় একটা রাষ্ট্র তৈরি করতে পারবে তখন সে রাষ্ট্রের মধ্যে অবস্থান করে তারা যে জ্ঞান এবং বিজ্ঞানে কিছুটা উন্নতি সাধন করেছে গত শতাব্দী থেকে, সেটার মাধ্যমে সারা বিশ্বকে তারা এতটুকুন পুচকু রাষ্ট্র দিয়ে তো সেটা সম্ভব নয়। তার জন্য তাদের দরকার এই গ্রেটার ইসরায়েল। তো গ্রেটার ইসরায়েল আসলে তাদের কোনো রিলিজিয়াস প্রজেক্ট নয়। গ্রেটার ইসরায়েল, হ্যাঁ, গ্রেটার ইসরায়েল এটি একটি বিবলিক টার্ম। এটা ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি তোমার কওম নিয়ে ইউফ্রেটিস থেকে নীলনদ এবং দক্ষিণের মহান মরুভূমির মধ্যে বিচরণ করো। কিন্তু তার মধ্যে কোনো রাষ্ট্র তৈরি করার কথা ছিল না, এবং ওই সময় রাষ্ট্র কনসেপ্টটাই ছিল না। মানুষ স্বাধীনভাবে ঘুরতো, নোম্যাড লাইফ। তো এই রাষ্ট্র বানানোর ফন্দি ফিকিরটা তারা শুরু করেছে আসলে তারা যখন 1948 সালে একটি পুচকি ইসরায়েল রাষ্ট্র তৈরি করতে সক্ষম হয়। তারপর থেকে তাদের মনস্তত্ত্বে প্রবেশ করে, আমরা যদি সারা বিশ্ব শাসন করতে চাই তাহলে আমাদের একটু বড় রাষ্ট্র দরকার। তো এটা হচ্ছে তাদের রাজনৈতিক গোল, সারা বিশ্ব শাসন করা, তার আগে গ্রেটার ইসরায়েল বানানো। তো তারা তো খুব ছোট রাষ্ট্র, অর্থাৎ ইসরায়েল খুবই ছোট একটি রাষ্ট্র। তাহলে এরকম একটি ছোট রাষ্ট্র কিভাবে এত সফল হয়? তো আমরা এখন ছবিতে যাকে দেখছি, ইনি হচ্ছেন একসময়কার মালয়েশিয়ার, আধুনিক মালয়েশিয়ার রূপকার জনাব মাহাথির মোহাম্মদ। ডক্টর মাহাথির মোহাম্মদ তিনি একটা কথা বলেছিলেন বলেছিলেন এই ইসরায়েল হচ্ছে এমনই এক রাষ্ট্র, তারা প্রক্সি ক্রিয়েট করে এবং তাদের এই প্রক্সির মাধ্যমে সারা পৃথিবীর ফাইন্যান্স এবং পলিটিক্স কন্ট্রোল করার চেষ্টা করে। তো আমরা দেখার চেষ্টা করি আসলে তারা প্রক্সি কিভাবে। আমরা যদি ইতিহাসের দিকে চলে যাই, আমরা চলে যেতে পারি 1917 নভেম্বর। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আর্থার বেলফোর, যিনি ইউনাইটেড কিংডম ফরেন মিনিস্টার ছিলেন, তিনি একটি চিঠি লেখেন এবং তিনি চিঠিটা লেখেন লিওনেল ওয়াল্টার রথচাইল্ড, এবং তিনি বলেন তিনি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন একটি ইহুদি জনগণের জন্য একটি ইহুদি রাষ্ট্রপতি। এবং সে বেলফোর ডিক্লারেশনের ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়েই আজকের ইসরায়েল এবং তার প্রায় কয়েক দশক পরে 1948 সালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়। তো তার প্রথম প্রক্সি ছিল গ্রেট ব্রিটেনের প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যে যুদ্ধের খরচ তারা সেটা ব্যয়ভার নির্বাহ করেন এবং বহন করেন, এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব বেলফোর্ড কনভিন্স করেন এবং তার মাধ্যমে একটি রাষ্ট্র তৈরির স্বীকৃতি আদায় করেন। 1917 সালে হাতে গোনা কয়েকজন জুইশ জনগণ প্যালেস্টাইন ম্যান্ডেটে বসবাস করতেন, এবং তারা আসলে কয়েক জেনারেশন ধরে তারা কেউই ইউরোপিয়ান আশকানাজি জিউ নয়, খুবই কম, অল্প কিছু লোক। তারা 19th সেঞ্চুরির মাঝামাঝি সময় তারা মাইগ্রেট করেন, বাট বেশিরভাগ লোকই ছিল সামেরিয়ান, যারা সেই প্রাচীনকাল থেকেই এই যে ভূখণ্ডটিতে তারা বসবাস করে মুসলমান এবং খ্রিস্টান জনগোষ্ঠীর সাথে। তো এ তো গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি হতে পারে? তারা কিন্তু প্রক্সি বন্ধ করে। এটা হচ্ছে
জায়নিস্ট বা জুইশ এই গ্রুপটার একটা বড় চরিত্র। তারা সব পক্ষকেই তাদের পকেটে রাখে। কিভাবে পকেটে রাখলো? ঠিক তার 1 মাস আগে, অর্থাৎ 1917 সালের নভেম্বর মাসে যখন বেলফোর ডিক্লারেশন আসে, তার 1 মাস আগে পৃথিবীতে একটি বড় রকমের বিপ্লব সংঘটিত হয় এবং বাংলাদেশ এবং পৃথিবীর অনেক খেটে খাওয়া মানুষ অথবা বলতে পারেন প্রগতিশীল মানুষ এই বিপ্লবটার কথা বলতে গেলে দু চোখ দিয়ে পানি পড়ে যায়। তার নাম হচ্ছে বলশেভিক রিভলিউশন। হ্যাঁ, খেটে খাওয়া মানুষদের জন্য কিছুটা আন্দোলন ছিল বটে, কিন্তু এই আন্দোলনটা আসলে করেছিলেন, এই আন্দোলনের যেই প্রধান 2 প্রাণ ভোমরা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই প্রথম জন এই ভদ্রলোকের নাম ভ্লাদিমির লেনিন। ইনি একজন জুইশ ছিলেন, উনি একজন পাক্কা ইহুদি ছিলেন। উনি ধরা দিতেন না, উনি খুব সেকুলার লাইফ লিড করতেন, কিন্তু ওনার মা একজন ইহুদি ছিলেন। ওনার নানা শুধুমাত্র মেডিকেলে পড়ার জন্য জুডাইজম ত্যাগ করে উনি অর্থোডক্স খ্রিস্টান হন এবং তার চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। কিন্তু তারা সবসময় তাদের জুইশ ট্রাইবাল মেন্টালিটি থেকে বের হয়ে আসেন, অর্থাৎ তারা ছিলেন গুপ্ত অর্থোডক্স খ্রিস্টান, বাট মনের মধ্যে তারা ছিল জুইশ। অর্থাৎ প্রকাশ্যে তারা বলতেন আমরা খ্রিস্টান, কিন্তু ভিতরে ছিল জুইশ ট্রাইবাল সাইড। এখন আমরা যাকে দেখছি, ইনি একজন খুব বিখ্যাত মানুষ, এনাকে আমরা ভিন্ন নামে জানি, বাট ওনার প্রকৃত নাম হচ্ছে লেভ ডেভিডোভিচ ব্রনস্টাইন। অনেক কঠিন নাম। তো ওনার সহজ নামটা হচ্ছে ট্রোটাস। ট্রোটাস্কির নাম জানে না এরকম কোনো বামপন্থী বিপ্লবী পৃথিবীতে। উনি হচ্ছেন রেড আর্মির প্রতিষ্ঠাতা, অর্থাৎ পার্টি বলশেভিকের প্রতিষ্ঠাতা হচ্ছেন লেনিন এবং রেড আর্মির প্রতিষ্ঠাতা হচ্ছেন ট্রোটস্কি। ট্রোটস্কি ছিলেন একজন রাবাই এবং তার বাবা ছিলেন একজন বিখ্যাত রাবাই ইউক্রেন। সে আসলে ছিলেন একজন গুপ্ত জুইশ, প্রকাশ্যে কমিউনিস্ট। তো একটি বড় রাষ্ট্র অর্থাৎ রাশিয়ার আদ্যপান্ত তো জুইশদের দখলে। তো এরপরে প্রথম বিশ্বযুদ্ধ শেষ, দীর্ঘদিন দুনিয়া বিভিন্ন রকমের মানচিত্র পরিবর্তন হলো, অনেক রাষ্ট্র তৈরি হলো, চড়াই উতরাই পার হয়ে আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু পৃথিবীটা 2 ভাগে ভাগ। হ্যাঁ, দুটো বিজয়ী রাষ্ট্র, তারা তাদের মধ্যে পৃথিবীটাকে ভাগ করে নিলেন। একটা অংশ ছিলেন বলশেভিক নেতৃত্বাধীন ইউএসএসআর, তারা একটি ব্লক তৈরি করলেন যার নাম হলো কমিউনিস্ট ব্লক। ইস্ট ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের প্রভাব বিস্তার হলো। আরেকটা গ্রুপ হলেন ক্যাপিটালিস্ট ব্লক, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব। তো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে তারা প্রভাবিত করেছে তাদের লবি। আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কিন কংগ্রেসের হাউসের সংখ্যা, অর্থাৎ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের যতজন কংগ্রেস সদস্য আছেন তারা যতটা না লয়াল টু দেয়ার পলিটিক্যাল পার্টি, অর্থাৎ ডেমোক্র্যাট অথবা রিপাবলিকান, তার থেকে তারা বেশি লয়াল টু দেয়ার ডোনার। এটাই আমেরিকা পলিটিক্যাল সিস্টেম। এই ডেমোক্রেসিকে আপনি ভালো বলতে পারেন, এই ডেমোক্রেসিকে আপনি পুজো করতে পারেন, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট, দ্য এবং সেই ডেমোক্রেটিক প্রসেসে যে পলিটিশিয়ানরা নির্বাচিত হয়ে আসে তারা যতটা না লয়াল দ্যার পার্টি, যতটা না লয়াল দ্যার ভোটার, তার থেকে বেশি লয়াল টু দেয়ার ডোনার। মানি টক। সো এই প্যাক আসলে এই সব সংসদ সদস্য অর্থাৎ কংগ্রেস ওম্যান অথবা ম্যানদেরকে তারা কিনে নিয়েছে এবং তাদের মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্র রাজনীতি কন্ট্রোল করছে বর্তমানে। হ্যাঁ, আমি বলশেভিক রেভলিউশন নিয়ে একটা আলাদা ভিডিও করব এবং এই প্যাক নিয়ে আরেকটা ভিডিও করব, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি নিয়ে একটা ভিডিও করব। দুটো আলাদা আলাদা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আসলে ইসরায়েল লবি এই দুটো রাষ্ট্রে কিভাবে কাজ করে। ইউএসএসআর এখন নেই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর অবিসংবাদিত নেতা এবং তারা কিভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনাল পলিটিক্সে এবং তাদের স্বার্থ তারা হাসিল। আমি সেটা একটা আলাদা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমরা এখন বুঝতে পারলাম ইসরায়েলের গোল হচ্ছে শর্ট টার্ম গোল গ্রেটার ইসরায়েল, লং টার্ম গোল ডমিনেন্স ফর দ্য হোল ওয়ার্ল্ড। তার জন্য তারা ব্যবহার করছে তাদের প্রক্সিকে, প্রথমে ব্যবহার করেছে বেলফোর সাহেবকে, তারপরে রাশিয়া মহিমান্বিত বিপ্লবের ফসল, এবং তারপরে তারা এখন ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্রের করাপ্টেড হাইলি পলিটিক্যাল সিস্টেমকে তাদের সুপার প্যাক এই প্যাকের মাধ্যমে। তো মার্কিন যুক্তরাষ্ট্র তো একটা বড় রাষ্ট্র, তাদের পলিটিশিয়ানরা করাপ্ট, অফকোর্স করাপ্ট, কিন্তু তাদের সিস্টেমগুলো কিন্তু এখনো দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতার উপরে, অর্থাৎ তাদের প্রত্যেকটি অর্গানাইজেশন তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এবং এন্ড অফ দ্য ডেতে তারা দেশের পক্ষে দাঁড়িয়ে যায়। তাহলে এরকম একটি বহুমাত্রিক ব্যালেন্স নির্ভর রাষ্ট্রে কিভাবে এরকম একটা অযৌক্তিক যুদ্ধে তারা যোগদান করলেন, এটা কিন্তু একটা বড় রকমের প্রশ্ন। হ্যাঁ, আমরা ধরে নিতে পারি তাদের প্রেসিডেন্ট অনেক কম্প্রোমাইজ, তিনি তার ডোনারদের কথা অনুযায়ী আক্রমণে সামিল হয়েছেন। যদিও আমার অ্যানালাইসিস বলছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধটা কোনো সময় চাননি এবং তিনি নির্বাচনের আগে বারবার বলেছেন যে তিনি কোনো যুদ্ধে জড়াতে চান না। এই যুদ্ধ থেকে আমেরিকাকে বের করে নিয়ে এসে একটি ঋণমুক্ত আমেরিকায় তিনি উপহার দিতে চান তার ভোটারদের। তার অর্থ তিনিও আসলে ক্ষমতাহীন। কিন্তু এই ক্ষমতাহীন শাসন ব্যবস্থার মধ্যে থেকেও কেন আমেরিকা যুদ্ধে জড়ালো? অবশ্যই
ডোনারদের প্রেশার, ইসরায়েলের চাপ, এর বাইরে আমেরিকারও কিছু ব্যক্তিগত স্বার্থ আছে। প্রথম স্বার্থটা হচ্ছে আসলে আমেরিকা বর্তমানে প্রায় প্রতিদিনই বাড়ছে $35 ট্রিলিয়ন ন্যাশনাল ডেট। হিসাব করলে দেখা যাবে প্রায় $100,000 ডেট পার হেড অফ ইউএস সিটিজেন, এবং এটা প্রতিদিনই বাড়ছে। এই ডেপ্থ বাড়ার মূল কারণ হচ্ছে সামরিক ব্যয়। মার্কিন যুক্তরাষ্ট্র সেরকম কোনো ওয়েলফেয়ার স্টেট না, অর্থাৎ তার জনগণের জন্য অনেক টাকা খরচ করে, কিন্তু ততটা না যাতে তাদের $35 ট্রিলিয়ন তাদের ডেপ্থ হয়ে যাবে। তো এটা হচ্ছে আসলে তাদের সামরিক খরচার কারণ। তো সামরিক খরচার কিন্তু একটা বড় অংশ তাদের ব্যয় হয় হচ্ছে তাদের সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রায় 750 সামরিক ঘাঁটি রক্ষণাবেক্ষণ এবং সেগুলোকে ফাংশনাল রাখার জন্য। তো প্রায় 80টি দেশে প্রায় 750-এর উপরে তাদের ঘাঁটি আছে। তার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ঘাঁটিগুলো তারা আসলে করে রেখেছে প্রায় 30টির মতন। তো এই ঘাঁটিগুলো আসলে ইউএস আর টানতে চান, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘাঁটিগুলোকে বন্ধ করে দিতে চান, এবং তারা অতি শীঘ্র এই ঘাঁটিগুলোকে বন্ধ করে তাদের নিজের দেশে নিয়ে যেতে চান সামরিক বাহিনীগুলোকে, যাতে তারা এখানে একটা বড় রকমের অপারেটিং কস্ট থেকে তারা বেঁচে। এটা নিয়ে আমি একটা ভিডিও করতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ফরেন পলিসি কি, তারা আসলে ডোমিনেন্সটা কোথায় করতে যাচ্ছে, এটা নিয়ে আমি ভবিষ্যতে একটা ভিডিও করব, এবং সেখানে আমি বোঝানোর চেষ্টা করব মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এখন সারা পৃথিবীতে ছড়ি ঘুরাতে চায় না, এবং তারা একটা নির্দিষ্ট অঞ্চলে শুধু ছড়ি ঘুরাবে, সেটা হচ্ছে তাদের ভূখণ্ডের আশেপাশে। তো এই যে বেসগুলো সরানো তো এত সহজ। মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় আগামীকালকে আমি আর বেসগুলো উঠিয়ে নিয়ে যাব, এটা কোনোভাবেই করতে পারবে না। কেন পারবে না? তার প্রধান কারণ হচ্ছে যে রাষ্ট্রগুলোতে বেস আছে, সৌদি আরব, ইউএই, কাতার, তারা কিন্তু তাদের স্ট্র্যাটেজিক কারণে বেসটাকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে তারা ইরানকে ভয় পাচ্ছে, ইরানের হামলা থেকে বাঁচার জন্য তারা তাদের ওখানে বেস চায়। এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু আসলে তা না। আসলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো তাদের দেশে রাখছে বর্তমান এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি শুধুমাত্র ইসরায়েলকে ভয় দেখা, অর্থাৎ ইসরায়েল যাতে তাদের রাষ্ট্রগুলোতে অহরহ হামলা করতে না পারে, অর্থাৎ যত্রতত্র তাদের সেই গ্রেটার ইসরায়েল প্রজেক্ট বাস্তবায়নের জন্য তাদের ডিফেন্স অ্যাম্বিশন তারা ফুলফিল করতে না পারে, তার জন্য তারা চায় যে এই ঘাঁটিগুলো তাদের দেশে থাকুক, কারণ মার্কিন ঘাঁটিগুলো তাদেরকে রক্ষা করছে ইসরায়েলের আক্রমণ। ইউএস প্রেজেন্স প্রিভেন্ট ইসরায়েল টু অ্যাটাক দেম। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। তো এটা আসলে ইসরায়েলেরও চাওয়া। ইসরায়েলও চায় না যে মার্কিন ঘাঁটিগুলো আসলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে এভাবে থাকুক, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো যত অরক্ষিত থাকবে ইসরায়েল তত ডমিনেন্স করতে পারবে, তাদের কথা তারা শুনবে মন দিয়ে, এবং তারা যেভাবে চাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো সেভাবে চলবে। এই পাপেট গেমে তারা অভ্যস্ত, এবং পাপেট গেম তারা চায়। তার অর্থ ইসরায়েল চায় না মার্কিন ঘাঁটির উপস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। একজনের উদ্দেশ্য হচ্ছে স্ট্র্যাটেজিক, একজনের উদ্দেশ্য হচ্ছে ইকোনমিক। তো দুটো গোল এখানে কাজ করেছে, তাই তারা একটা বলতে পারেন যুদ্ধের খেলা খেলছে। এই যুদ্ধের শর্ট টার্ম গোল হিসেবে আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের সবগুলো ঘাঁটি মধ্যপ্রাচ্য থেকে সরে যাবে, বেশিরভাগ ঘাঁটি সরে যাবে। তো যার একটি ট্রায়াল আমরা দেখেছিলাম হচ্ছে সৌদি আরব এবং পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট। আসলে সৌদি আরব আগে থেকেই অনুমান করতে পেরেছিল যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তার ঘাঁটিগুলো সরিয়ে নিতে পারে, যার জন্য সে বড় বড় ডিফেন্স পারচেজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এবং এটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের সাথে সে মিউচুয়াল একটা এগ্রিমেন্টে চলে যাচ্ছে, যাতে অ্যাটলিস্ট সে পারমাণবিক অস্ত্রে সজ্জিত না হলেও পাকিস্তানের পারমাণবিক অস্ত্র দিয়ে তিনি ইসরায়েলকে ভয় দেখাতে পারে ভবিষ্যৎ যে কোনো হামলা হওয়ার হাত। হ্যাঁ, আমি জানি বাংলাদেশের অনেক মানুষই সৌদি আরবের রাজ পরিবার অথবা তাদের রাজনীতিকে অপছন্দ করেন, কিন্তু এটাই আমার অ্যানালাইসিস, এবং হয়তোবা ভবিষ্যতে বলবে আমার অ্যানালাইসিস সত্য অথবা কতটা গার্বে। তবে আমার মনে হচ্ছে যে সৌদি আরব আসলে জানতো মার্কিন যুক্তরাষ্ট্র কোনো উসিলা অথবা বাহানায় তাদের এই ঘাঁটিগুলোকে সরিয়ে নিবে, এবং তাদের পরবর্তী ফিউচার ডিফেন্স মেকানিজম হিসাবে তারা আসলে ইনিশিয়েট করছে যেটাকে আমরা বলতে চাচ্ছি ইসলামিক ন্যাটো। টার্কি আসতে পারে ভবিষ্যতে, এখানে ইজিপ্ট আসতে পারে, বাংলাদেশেরও যাওয়ার সম্ভাবনা আছে, ইন্দোনেশিয়া আসবে, এরকম কিছু রাষ্ট্রের অংশগ্রহণ হয়তোবা ঘটতে পারে। তো এটা হবে আরেকটু লং টার্ম গোল, অর্থাৎ মার্কিন ঘাঁটিগুলো এখান থেকে সরে গেলে সৌদি আরব তার ডিফেন্স প্যাক্টকে আরো প্রসারিত করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে তার ঘাঁটিগুলোকে সরাতে চায়। তো ইসরায়েলকে তো অন্য মুসলিম রাষ্ট্র আশেপাশ থেকে তাকে ধরে আক্রমণ করে ধ্বংস করে দিতে পারে, কিন্তু ইসরায়েল জানে এটা তারা পারবে না, কারণ বারাক ওবামা তিনি ইসরায়েলের সাথে একটা চুক্তি করেছিলেন, যার বিনিময়ে প্রতি বছর $3.8 বিলিয়ন সামরিক সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্র প্রদান করেন ইসরায়েলকে, যেটা 2028 সাল পর্যন্ত জারি থাকবে। তো 2028 সাল পর্যন্ত ইসরায়েল এই সহায়তা পাবে, এবং ভবিষ্যতে সে যেভাবে রাজনীতি করে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিশিয়ানদেরকে সে প্রভাবিত করে তার এই ডিফেন্স বাজেট বাড়িয়েও নিতে পারবে। তো ইসরায়েল আসলে জানে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে চলে গেলে অন্যান্য রাষ্ট্ররা তেমন কিছুই করতে পারবে না, কারণ জাতিসংঘে তাদেরকে সহায়তা করবে ব্রিটেন, ইউএসএ এবং ফ্রান্স, এবং সামরিকভাবে তারা অস্ত্র পাবে ইউরোপ এবং আমেরিকা থেকে, এবং আমেরিকা থেকে $3.8 বিলিয়ন সহায়তা তারা পায়
প্রতি বছর। সো ইসরায়েল আসলে এক্ষেত্রে ভীত নয়। তো আমরা দেখলাম দুটো শর্ট টার্ম গোল। একটা হচ্ছে ইসরায়েল চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে দমন, মধ্যপ্রাচ্যের দেশগুলো চাচ্ছে ভবিষ্যতে এই ঘটনার পরে হয়তোবা যুদ্ধের শেষের হয়তোবা একটি ইসলামিক ডিফেন্স প্যাক্ট হতে পারে মধ্যপ্রাচ্য কেন্দ্র করে। তো এখন আমরা চলে আসি আসলে এই যুদ্ধের তো আরেকটি গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে ইরান। আমার অ্যানালাইসিস বলছে ইরানের একটি বড় অংশ তারা কিন্তু এই যুদ্ধটিতে জড়াতে চেয়েছিল। ইসরায়েল হয়তোবা অ্যাটাক না করলে ইরানে অন্য কোনোভাবে একটি সমাধানের দিকে তারা যাওয়ার চেষ্টা করতেন। কারণ বর্তমানে ইরান আসলে একটি ভয়ঙ্কর রকমের অর্থনৈতিক এবং অর্থাৎ ইরানের যে শাসন ব্যবস্থা, আমি ভবিষ্যতে এটা নিয়েও একটা ভিডিও করব ইরানের শাসন ব্যবস্থা নিয়ে। তো আমি জাস্ট সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। ইরানে আসলে শাসন ব্যবস্থাটা হচ্ছে 2 টায়ার অফ রুলিং ক্লাস। তো প্রথম টায়ারে আছে হচ্ছে ধর্মীয় নেতা, সুপ্রিম লিডার এবং তার অনুগত বেশ বড় একটি মজলিস বা শুরা, এবং সেকেন্ড টায়ারে আছে তাদের পার্লামেন্ট বা মজলিস, যেটাকে তারা বলে মজলিস, এবং এরা জনগণ কর্তৃক নির্বাচিত। যারা জনগণ কর্তৃক নির্বাচিত তারা কিন্তু আসলে প্রকৃত ক্ষমতাটাকে আসলে হোল্ড করে আসলে ইরানের আপার টায়ার, যেটাকে আমরা বলছি রিলিজিয়াস কাউন্সিল, এবং যার আলটিমেট লিডার হচ্ছেন সুপ্রিম লিডার অর ধর্মীয় নেতা। তো সেই ধর্মীয় নেতারা যেভাবে রাষ্ট্র পরিচালনা হোক প্রত্যাশা করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা সেভাবেই রাষ্ট্র পরিচালনা। অর্থাৎ এই বিপ্লব পরবর্তী ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইরানের এলিট, মিডল ক্লাস এবং পলিটিক্যাল ফোর্স তারা অনেকদিন হয় চেষ্টা নামে বেনামে তারা চেষ্টা করছে, এবং তারা এবার ক্ষেত্রে সফল হচ্ছিল না। তো এই যুদ্ধটার মাধ্যমে তাদের সেই সফলতার একটা দ্বার উন্মোচন। আমার অ্যানালাইসিস বলছে এই যুদ্ধটা শুরুর ব্যাপারে ইরানের বিশাল একটা রাজনীতিবিদদের অংশ যারা রিলিজিয়াস ক্লারিক গ্রুপের বাইরে, এবং তারা সমাজের একটা পেশাজীবী অথবা সিভিল সোসাইটির অংশ এবং রাজনীতিবিদ, তারা চাচ্ছিলেন তাদের এই রাজনৈতিক শাসন ব্যবস্থার কাঠামো রিস্ট্রাকচার, অর্থাৎ হয় প্রথম টায়ারটিকে বিলুপ্ত করতে অথবা প্রথম টায়ারটির ক্ষমতা। তো প্রথম টায়ারের ক্ষমতা কিরকমের তার একটা ছোট উদাহরণ দিচ্ছি। আপনারা এখানে ছবিতে যাকে দেখছেন এর নাম হচ্ছে আহমেদিনেজাদ। আপনারা সবাই তাকে চিনেন। ইরানের থেকেও বাংলাদেশে বেশি জনপ্রিয়, অর্থাৎ বাংলাদেশের অনেক জনগণ আহমেদিনেজাদকে অনেক বেশি পছন্দ করেন। তিনি কিন্তু এই গত ইলেকশনে নির্বাচন করতে চেয়েছিলেন, তাকে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন করতে দেন, তার নির্বাচনের প্রার্থীতাকে তারা অবৈধ ঘোষণা, অর্থাৎ তিনি নির্বাচিত হোক এটা গার্ডিয়ান কাউন্সিল চাননি। তাহলে এই গণতন্ত্র আসলে কি রকমের মানে, এবং এই গণতন্ত্রের দ্বারা জনগণ কি সুফল পায়? আদৌ পায়? কোটি কয়েক লোক পায়, যেহেতু তাদের নিউজ খুব ফিল্টার্ড, আমরা বাংলার বাইরে থেকে অনেক ধরনের নিউজ পাই না এবং আমরা জানতে পারি। কিন্তু ইরানের জনগণ এই শাসন ব্যবস্থার পরিবর্তন চাচ্ছিলেন, এবং যেহেতু জনগণের কাছে যেতে হয় পলিটিশিয়ানরা এই দাবির সাথে অ্যালাইন করে, এবং হয়তো অনেকে দাবি করেন আলী খোমেনির লোকেশন তারা বের করেছে এআই ডিটেক্টেড কোনো টুলসের মাধ্যমে, কিন্তু এটা আমার মনে হয়নি। আমার মনে হচ্ছে তার গতিবিধি সবসময় সরকারের মধ্যে থেকেই কেউ না কেউ ইসরায়েল এবং ইউএসএ কে সাপ্লাই করেছে, এবং তাদের সাপ্লাই করা ইনফরমেশনের ভিত্তিতে তারা প্রিসাইজ মিসাইল অ্যাটাক করে শুধু আলী খোমেনি নয়, তার সার্কেলের একটা বিশাল অংশকে তারা বলতে পারেন ফার্স্ট সাইকেলের, অর্থাৎ প্রথম লেয়ারের যে নেতৃত্ব ছিল সামরিক এবং বেসামরিক সবাইকে হত্যা করেছে। এবং সৌভাগ্যজনকভাবে যে সম্ভাব্য নেতা ছিলেন মর্তুজা আলী খোমেনি, যিনি এখন বর্তমান তাদের ধর্মীয় নেতা, তিনি বেঁচে যান। সে শুধুমাত্র সেই প্রসাদের বাইরে থাকার, অর্থাৎ হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য টার্গেট। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে এই যুদ্ধে শুরুতে ইরানের রাজনীতিবিদদের একটা বড় রকমের হা সূচক সম্মতি ছিল। আমি জানি আপনারা আবার এই কথাটাকে হজম করতে পারছেন না। ভবিষ্যতই বলবে আমার অ্যানালাইসিস কতটা সত্য। আমি দাবি করছি না এটা একদম বেদবাক্য, কিন্তু আমার অ্যানালাইসিস বলছে এটা হওয়ার সম্ভাবনা শতভাগ। এখন আসুন ইরানের আসলে সামরিক বাহিনীর স্ট্রাকচারটা। ইরানের আসলে সামরিক বাহিনী দুইটা, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যেভাবে আমাদের সামরিক বাহিনী দুটো টায়ার, অর্থাৎ মূল সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা ফেরত সেনাবাহিনী, এবং আরেকটা সেনাবাহিনী ছিল যাকে বলা হতো রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী এবং সেনাবাহিনীর দ্বন্দ্ব আমরা জানি, এবং যার জন্য মর্মান্তিক ইতিহাসের অনেকগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশের স্বাধীনতার পরপরই। সেরকম কিন্তু ইরানেরও কিন্তু সামরিক বাহিনী দুই, অর্থাৎ তাদের প্রথম টায়ার যেটা রেগুলার ডিফেন্স ফোর্স, অর্থাৎ রেগুলার আর্মি যাদেরকে তারা বলে আর্তেশ, এবং যেটা সেকেন্ড টায়ার অথবা বলতে পারেন এটাই আসলে ফার্স্ট টায়ার আইআরজিসি, ইসলামিক রিপাবলিকান কর্পস রেজিমেন্ট। তো এরকম সামরিক বাহিনী দুটো টায়ার থাকার কারণে আমার মনে হয়েছে সামরিক বাহিনীর একটা অংশ আসলে এই রাজনৈতিক কাঠামোটার পরিবর্তন চায়, কারণ তারাও আসলে দেশে তাদের যে মতামত, তাদের যে কার্যক্রম তারা করতে পারেন না। জাস্ট আইআরজিসির সাবঅর্ডিনেট একটা বাহিনী হিসেবে তাদেরকে কাজ করতে হয়। তো আমার ভবিষ্যৎ বলছে হয়তোবা যদি যুদ্ধ কোনো কারণে ইরান সুবিধা করতে না পারে,
তাহলে হয়তো বা আইআরজিসি এবং আরতাশের মধ্যে একটা সংঘর্ষ হবে। এরকম সংঘর্ষ আমরা আফগানিস্তানে দেখেছি, এরকম সংঘর্ষ আমরা সিরিয়ায় দেখেছি। এটার একটা সম্ভাবনা আছে, খুব স্লিম চান্স, বাট দ্যার ইজ এ পসিবিলিটি। এই যুদ্ধের মাধ্যমে যদি ইরানের রাজনৈতিক কাঠামো ধ্বংস হয়ে যায়, তখন এই দুটো বাহিনীর বড় রকমের সংঘর্ষ হবে এবং সেক্ষেত্রে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করেই যুদ্ধের ফলাফল ইসরায়েলের জন্য নিয়ে আসে। তো এখন হচ্ছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি চাবে, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা কি বুট অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ সরাসরি সমর যুদ্ধে অংশগ্রহণ করবে? আমার অ্যানালাইসিস বলছে না, কারণ ইসরায়েল তো তার একটা সৈন্য পাঠাবে না। ইসরায়েল তার বাড়ির বিড়ালটিকেও যুদ্ধ করার জন্য ইরানে, তারা চাবে তাদের প্রক্সি অর্থাৎ জেন্টাইল আর্মি তাদের জন্য মারা যাক, এবং সে জেন্টাল আর্মি আসলে এই অঞ্চলে যাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আমরা যদি এই ম্যাপটা দেখি তাহলে দেখতে পাবো ইরানের যেই পশ্চিমাঞ্চলটা পুরাই একটি পার্বত্য অঞ্চল, এবং এখান থেকে ইরাক এবং কুয়েত থেকে ক্রস করে ইরানে ঢুকে যুদ্ধ করা আসলে এটা খুব একটা ফিজেবল ওয়ারফেয়ার হবে। এবং তারপরে আছে বিশাল দুটো বড় মরুভূমি, অর্থাৎ ইরানে স্থলযুদ্ধ যদি মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে, তাহলে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় আসলে তারা সুইসাইড। তো তাহলে তারা যেটা করতে পারে, তারা হয়তো বা কিছু ছত্রিশ সেনা অর্থাৎ প্যারাট্রুপার ইরানের বিভিন্ন জায়গায় নামাতে পারে এবং একটা ছোটখাটো যুদ্ধ করে তারা বলতে পারে আমরা ইরানের পারমাণবিক যেই লাস্ট যে স্ট্রং হোল্ড, তাদের যে এনরিচ ইউরেনিয়াম আছে প্রায় 600 কিলোগ্রামের মতন, আমরা সেটা সিজ করে নিই, এরকম একটা কথা বলে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে পারেন। এটা একটা ঘটনা হতে পারে। এর সম্ভাবনা আছে, কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি তাদের বেশ কিছু প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং এটা হয়তো আমরা ঘটতে পারে এই আলোচনা পলিটিশিয়ানদের সাথে যেই বিভিন্ন আলোচনা হচ্ছে, যেটার মধ্যস্থতা করছে পাকিস্তান, এটার পরবর্তী ফলাফল, অর্থাৎ আমেরিকা তো লেজ গুটিয়ে চলে আসবে না, তারা বলবে আমরা অ্যাটলিস্ট কিছু করেছি, সেটা হচ্ছে আমরা তাদের এই কাজটা করি দেখানোর, এবং তার বিনিময়ে হয়তো বা তারা ইরান সব স্যাংশন বের করে নিয়ে আসবে, যেটা হয়তো বা ইসরায়েল চাবে না। ইসরায়েল চাবে একটা লং টার্ম ওয়ার, আমেরিকা কখনোই লং টার্ম ওয়ার চাচ্ছে না। তারা চাচ্ছে যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ করতে, এবং তাড়াতাড়ি বন্ধ করে তারা অ্যাটলিস্ট তাদের জনগণের যে চাহিদা প্রত্যাশা, অর্থাৎ ইন্টারনাল অ্যাফেয়ারে বেশি কনসেন্ট্রেট করা, সেটাতে যোগদান। এর কারণ আছে, কারণ নভেম্বরে তাদের একটা ইলেকশন হবে, যেটাকে তারা বলে মিড টার্ম ইলেকশন, এবং সেই মিড টার্ম ইলেকশন আসলে হবে সবগুলো কংগ্রেসের শুনে এবং 1/3 সিনেট মেম্বার। তো এই নির্বাচনের মাধ্যমে আসলে রাষ্ট্রপতি তার ক্ষমতা লস করেন, অর্থাৎ তার যে সর্বময় ক্ষমতা, কংগ্রেসে তার প্রভাব, সেটা লস্ট হয় বেশিরভাগ। এবার আসলে গোহারা হারবে যদি যুদ্ধটা তারা অনতিবিলম্বে বন্ধ। তো সেরকম একটা চিন্তা ভাবনা হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের থাকতে পারে। তিনি যেহেতু যুদ্ধে জড়িয়েই পড়েছেন, যুদ্ধে কেন জড়িয়েছেন তা নিয়ে আমি একটা ভিডিও করতে পারি, আসলে তাকে কিভাবে ব্ল্যাকমেল করেছে আমার অ্যানালাইসিস, তাহলে সেখানে আমি হয়তো বা কিছুটা ডিটেলসে বলার চেষ্টা করব। তো পরিশেষে আমি যেখানে আসতে চাচ্ছি, অর্থাৎ আরব রাষ্ট্রের অবস্থা, অর্থাৎ আরব রাষ্ট্রগুলো কেন এই যুদ্ধে এখনো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, কারণ আরবরা জানে তাদেরকে পশ্চিমারা কখনোই সাহায্য করবে না, এবং ইসরায়েল তাদের একটা বড়, যতই এখন ভালো ভালো কথা বলুক আব্রাহিম অ্যাকর্ড এটা সেটা, তারা জানে ইসরায়েল তাদেরকে মরণ কামড়। তো কিন্তু তারা ইরানকে কেন বিশ্বাস করতে পারছে না? ইরানকে বিশ্বাস করতে পারছে না আসলে অনেকগুলো ঘটনায়। তবে সর্বশেষ ঘটনাটা হচ্ছে আসলে সিরিয়ার, অর্থাৎ 2011 সাল যখন সিরিয়াতে আসাদ বিরোধী আন্দোলন জোরদার হয়ে ওঠে, অর্থাৎ আরব বসন্তের হাওয়ায় যখন সিরিয়ার জনগণও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠেন এবং তারা সরকার পরিবর্তনের জন্য রাস্তায় নেমে, সেটা কিন্তু ব্রুটালি ক্র্যাকডাউন করা হয় আসাদ রেজিমের মাধ্যমে, এবং তারপরে সেটি একটি গৃহযুদ্ধে রূপান্তর হয় 2012 সালে, যেখানে টার্কি, সৌদি আরব এবং কাতার বিরোধী পক্ষগুলোকে অস্ত্র সহায়তা দেন, এবং তার পাশাপাশি কিছু ধর্মীয় বলতে পারেন সন্ত্রাসবাদী সংগঠনকেও মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি রাষ্ট্রের সহায়তায় কিছুটা সহায়তা করার চেষ্টা করেন, যাকে আমরা বলি আইসিস অথবা দায়েশ। তারা কিন্তু মোটামুটি সিরিয়ার আসাদ রেজিমকে একদম পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে আবার 2012 সালেই কিন্তু ইরান সরাসরি আইআরজিসি আসাদ রেজিমকে রক্ষা করার জন্য তারা যুদ্ধে অংশগ্রহণ শুরু করেন, এবং 2013 সালে ইরানের আরেকটি প্রক্সি হেজবুল্লাহ পার্টিসিপেট করেন। তো 2015 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে কিন্তু আলেপ্পো সহ অনেক বড় বড় শহরগুলো এই যে বিদ্রোহী বাহিনীরা, অর্থাৎ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সহায়তাকারী বাহিনীরা দখল করে এবং রাজধানীর বুকে চলে আসার চেষ্টা করছে। সে সময় দৃশ্যপটে অবতীর্ণ হন এই ভদ্রলোক। এই ভদ্রলোকের নাম হচ্ছে কাসেম। এই মুহূর্তে দৃশ্যপটে অবতীর্ণ হন এই ভদ্রলোকের নাম হচ্ছে কাসেম সোলাইমানি। আর তিনি আসলে 2015 জুলাই মাসে রাশিয়া যান, এবং রাশিয়া গিয়ে তাদের তাদের প্রেসিডেন্ট পুতিনকে কনভিন্স করেন রাশিয়া যদি তাদেরকে এয়ার সাপোর্ট দেন, তাহলে তারা কিন্তু আসাদের রেজিমটাকে রক্ষা করে দিতে পারে। তো রাশিয়া আসলে তাদেরকে এয়ার ডিফেন্সটা দেন, এবং সেপ্টেম্বর মাসে রাশিয়া যুদ্ধে জয়েন করেন, এবং তার পরবর্তী ঘটনা আমরা জানি, প্রায় 580,000 সিরিয়া থেকে নিহত হন এই যুদ্ধের ফলে। আসলে মধ্যপ্রাচ্যের জন্য এই যুদ্ধটা হচ্ছে এক ধরনের উভয় সংকট। তারা আসলে কোন পক্ষের কাছে থাকবেন এটাও তারা এখন পর্যন্ত নিশ্চিত নন। তবে যদি
মধ্যপ্রাচ্যের নতুন নেতৃত্ব অর্থাৎ সৌদি আরবের যিনি যুবরাজ আছেন, কাতারের আমির আছেন, তারা যদি ইরানের সাথে একটা আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসতে পারে, ইরানের বর্তমান নেতৃত্ব অর্থাৎ এই আলী হোসাইনি খোমেনি নিহত হওয়ার পরে তার ছেলে এখন অতটা ক্ষমতাশালী নন, কারণ তার আসলে সে এখন পর্যন্ত রাষ্ট্রভারই গ্রহণ করে। এই যে ভ্যাকুয়ামটাতে যদি পলিটিশিয়ান অর্থাৎ তাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের রাষ্ট্রপতি এবং তাদের পার্লামেন্টারি স্পিকার তারা যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো পাকিস্তানের তাদের সাথে সম্পর্কটা উন্নত করে ফেলতে পারে এবং তাদের বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারেন, তাহলে হয়তোবা ইরানি যুদ্ধে শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে। তো আমরা লং টার্ম, শর্ট টার্ম এবং ফার্ট টার্ম কিছু গোলের কথা বললাম এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে। হয়তোবা আমরা এটার সেকেন্ড রাউন্ড আবার করব, এটার আমরা পর্যালোচনা আবারও করব এবং এটার ফলো আপ ভিডিও করব। তার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে যুদ্ধের যেই ট্র্যাজেক্টরিটা আসলে কোন দিকে যাচ্ছে এবং কোন দিকে যেতে পারে। তো সে পর্যন্ত ভালো থাকুন, আর আমরা কায়মনো বাক্যে কামনা করি এই যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হয়ে যাক এবং নিরীহ এবং নিরপরাধ সাধারণ জনগণের জীবন নাশ বন্ধ। সবাইকে শুভেচ্ছা, বাই, পিস।